কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2019 সালে একটা সৃজনশীল প্রশ্ন আসছে। সেই প্রশ্নটা আজকে আমি সমাধান করব। আর যে কোনো সৃজনশীল প্রশ্ন সমাধান করার সময় অবশ্যই উদ্দীপকটা খুব ভালো মতো পড়ে নিবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসো আমরা প্রথমে উদ্দীপকটা পড়ি। সেখানে বলছে 25 কেজি ভরের একজন বালক, অর্থাৎ যে বালকটার কথা বলছে তার ভর হচ্ছে 25 কেজি। 3 কেজি ভরের একটি গোলক হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে 2 মিনিট সময় নিল। অর্থাৎ 25 কেজি ভরের একজন বালক, তার হাতে একটা গোলক আছে যার ভর কয় কেজি? 3 কেজি। সে মাটি থেকে অর্থাৎ ওই বিল্ডিংয়ের নিচ থেকে ছাদে উঠতে সময় নেয় 2 মিনিট। তারপর আবার কি বলছে? ছাদ হতে গোলকটিকে ছেড়ে দেওয়া তার সিঁড়ি বেয়ে গড়ে গড়ে মাটিতে পড়লো। অর্থাৎ বালকটা যখন ছাদে উঠলো, তারপর একটা কাজ করলো, গোলকটাকে সে সিঁড়ি দিয়ে ছেড়ে দিল। সিঁড়ি দিয়ে যখন গোলকটা নিচের দিকে পড়বে, সেই গোলকটা গড়িয়া গড়িয়া নিচের দিকে পড়বে। তারপর আবার একটা চিত্র দেওয়া আছে, দেখো মূলত এইভাবে একটা চিত্র দেওয়া আছে, আর একটা এইরকম। এটা হলো মাটি থেকে উলম্ব সরণ, আর এটাকে মাটি থেকে হলো অনুভূমিক সরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানটা দেওয়া আছে হলো আমার 20 মিটার, আর এইটা উলম্বের সাথে কত কোণে আছে? 60 ডিগ্রি কোণে আছে। এখন আমাদের 3 মার্কের যে কোশ্চেনটা, সেটার ভিতর কি বলছে আমরা সেটা দেখি। সেটার ভিতর বলছে সিঁড়ি বেয়ে উপরে ওঠার ক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ বের করো। অর্থাৎ বালকটা যে ছাদে উঠছে বিল্ডিংয়ের, সেক্ষেত্রে সে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করছে, সেই কাজের মানটা বের করতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এটাকে ধরলাম আমি এ, এটাকে ধরলাম আমি বি, এটাকে ধরলাম আমি সি। এ বি হচ্ছে আমার ভূমি, আর বিসি হচ্ছে ওই বিল্ডিংয়ের উচ্চতা। তাহলে সেই ক্ষেত্রে দেখো, আমরা অঙ্ক করার সময় সব সময় কি সরণ নেই? উলম্ব সরণ নেই। সেই সরণটা হচ্ছে আমাদের এইচ। এখানে থেকে একটা জিনিস লক্ষ্য করো যে আমার থিটার মান দেওয়া আছে কোনটা? এটা 60 ডিগ্রি। তাহলে সর্বত এটা হবে কি? আমার লম্ব। এটা হবে আমার অতিভুজ, এটা হবে আমার ভূমি। তাহলে এখন প্রথমে আমি যে কাজটা করব, এইচ এর মানটা বের করব। তাহলে আমরা বলতে পারি cos 60 ডিগ্রি। আর কজের ক্ষেত্রে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। এখানে আমার ভূমি আছে হলো বিসি, অতিভুজ আছে হলো আমার এসি। তাহলে আমি বলতে পারি বিসি ইকুয়াল এসি cos 60 ডিগ্রি। বিসি বলতে আমি কি লিখছি দেখো? এইচ। তাহলে আমি এইচ লিখলাম। আর এসি এর মান আছে কত? 20। cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে এইচ এর মান পেলাম আমরা 10 মিটার। অর্থাৎ এখানে থেকে যদি তুমি এই দিকে যাও, অর্থাৎ এ থেকে সিতে যাও, তোমার এই সরণ হবে কত? 20 মিটার। কিন্তু আমি যদি ভূমির সাপেক্ষে সরণটা তোমার ভাবি, সেই সরণ হবে কয় মিটার? 10 মিটার, যেটা আমি বের করে নিলাম। তাহলে এইচ ইকুয়াল 10 মিটার। এখন আসো যে এ থেকে যদি সে সিতে যেয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে তার কৃত কাজ সি বিন্দুতে তার বিভব শক্তির সমান হবে। কথাটা আমি আবারও বলি, এ থেকে সে সিতে গেছে, এই ক্ষেত্রে তাকে ওই পরিমাণ কাজ করতে হবে তার ভিতর যতটুকু বিভব শক্তি জমা থাকবে। অথবা কথাটা আমি ভিন্নভাবে বলতে পারি, এ থেকে সিতে যাইতে সে যতটুকু কাজ করবে তার ভিতর সমপরিমাণ কি জমা থাকবে? বিভব শক্তি হিসাবে জমা থাকবে। তাহলে অবশ্যই আমি বলতে পারি ডব্লিউ ইকুয়াল mgh। এখানে এম এর একটা ফ্যাক্টর, বালকটা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছে তখন নিজের ভর সাথে আবার গোলকের ভর, সেই ক্ষেত্রে তার ভর হবে হলো 28 ইন্টু হলো 9.8। জি এর মান 9.8, আর হাইট পাইছি হলো আমরা 10 মিটার। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি, দেখি আমাদের কত মান আসে। 28 ইন্টু 9.8 ইন্টু 10 আসতে ছিল আমাদের 2744 জুল। অর্থাৎ এ থেকে সিতে গেছে অথবা মাটি থেকে সে ছাদে উঠছে, সেই ক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে সে কাজ করছে 2744 জুল। এখন আমি যদি বলতাম যে অভিকর্ষের পক্ষে কাজ বা অভিকর্ষ বল দ্বারা কাজ,
সেই ক্ষেত্রে এখানে সুন্দর করে হয়তো মাইনাস। কারণটা কি? তারা যেটা বলছে সেক্ষেত্রে কিন্তু প্লাস হবে, কিন্তু যদি বলতো যে অভিকর্ষের বলের দ্বারা কাজ, এইটা যদি বলে দিত ছেলেটা কোন দিকে উঠছে? উপরের দিকে, কিন্তু অভিকর্ষ বল কাজ করে কোন দিকে? নিচের দিকে। তাহলে সেক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা যদি কাজের হিসাব করতাম আমরা, সামনে সুন্দর করে কি হইতো? মাইনাস। আর যদি বলে অভিকর্ষ বলের বিরুদ্ধে, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমাদের প্লাস হবে। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা একটু পড়ি। সেখানে বলছে গোলকটিকে ছেড়ে দেওয়ার, অর্থাৎ বালকটা এ বিন্দু থেকে সি বিন্দুতে চলে গেছে, অর্থাৎ সেখানে উঠছে, উঠার পর সে গোলকটা কি করলো? ছেড়ে দিল। সেই কন্ডিশনে গোলকটা কি করবে? গড়ে গড়ে নিচের দিকে পড়বে। গোলকটি ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য কিনা? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে এখন আসো, প্রথমে আমি যে কাজটা করি এই কাজটাই তোমরা করবা। গোলকটা যখন নিচের দিকে পড়ে, কিসের টানে পড়ে? অভিকর্ষ ত্বরণের কারণে পড়ে বা অভিকর্ষ বলের কারণে পড়ে। তাহলে এই সিএ পথ বরাবর কতটুকু ত্বরণ কাজ করে প্রথমে আমি সেটা বের করব। দেখো এইরকমভাবে দেওয়া আছে, এটা হলো আমার থিটা। গোলকটা যখন এখানে আসবে তার ওজন কাজ করবে নিচের দিকে, অভিলম্ব প্রতিকে কি করবে? এই তলের সাথে লম্ব থাকবে, তাহলে উপরের দিকে কাজ করবে আমার আর। এই কোণটা যদি থিটা হয়, স্বভাবত এই কোণটাও কি হবে? আমার থিটা। তাহলে এই বরাবর কাজ করবে হলো আমার এমজি কস থিটা, এইদিকে কাজ করবে এমজি সাইন থিটা। ব্যাপারটা ক্লিয়ার? তাইলে দেখো, ভর তো স্কেলার রাশি, তাকে উপাংশে ভাগ করা যায় না, কিন্তু ত্বরণ কি? ভেক্টর রাশি, তাকে উপাংশে ভাগ করা যায়। তাহলে ত্বরণের 2টা পার্ট পাইলাম আমরা। তল বরাবর পাইলাম আমরা হলো জি কস থিটা, এইদিকে পাইলাম হলো আমরা জি সাইন থিটা। গোলকটাকে যদি এখানে থেকে বালকটা ছেড়ে দেয়, তাহলে তার ত্বরণ হবে কত? জি কস থিটা। তার ত্বরণ হবে কত? জি কস থিটা। তাহলে ওই তল বরাবর যে ত্বরণ পাইলাম আমরা, সেটা হলো জি কস থিটা। এখানে আমাকে আইডেন্টিফাই করে দিছে 1 সেকেন্ড পর। তাহলে 1 সেকেন্ড পর গোলকটির বেগ বের করব আমরা। গোলকটির বেগ, সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস ধরে নিলাম, এটা এখন আমাদের সুবিধার্থে একটু মুছে দিব। যদিও আমরা জানি যে 20 মিটার, এটাকে আমি একটু মুছে দিই। এতটুকুর মান হলো আমার 20 মিটার। আমরা ধরে নিলাম সি বিন্দু হলো 7টা আর কি, সেখানে থেকে গোলকটাকে ছেড়ে দেওয়া হয়েছে। ধরে নিলাম এখানে আসছে সে, সেটা কি বিন্দু? ডি বিন্দু। তাহলে 1 সেকেন্ড পর গোলকটির বেগ, তাহলে ডি বিন্দুর বেগ ভিডি, সি বিন্দুর বেগ হলো ভিসি, প্লাস আমরা এখানে লিখতে পারি জি কস থিটা ইন্টু কত? টি। কারণ এই তল বরাবর কিছুদিন আগে আমরা দেখছি যে ত্বরণ কাজ করে সেটা হলো জি কস থিটা। এখানে থেকে দেখো বিডি, সি বিন্দুতে বেগ সহজে কত হবে? 0, তাহলে 0। জি এর মান জানি আমরা 9.8 কস থিটা, কত দেওয়া আছে আমার? 60 ডিগ্রি, ইন্টু সময়ের মান হলো আমার 1। তাহলে 9.8 ইন্টু হাফ, কত পাইলাম আমরা? 4.9 মিটার পার সেকেন্ড। তার মানে ডি বিন্দুতে আমরা যে বেগটা পাইছি সেটা হলো 4.9 মিটার পার সেকেন্ড। এখন আমাদের সুবিধার্থে এটাকে আমি আর একটু বড় করব। দেখো, এটাকে ছিল আমাদের এ, এটা ছিল আমার বি, এটা ছিল আমার সি। এতটুকুর মান ছিল আমার 10 মিটার। এখানে একটা বিন্দু ধরছিলাম হলো আমরা ডি। এতটুকুর দূরত্ব আমি বের করব। আর টোটাল এসি এর দূরত্ব আছে হলো আমাদের কাছে 20 মিটার। এখানে থেকে একটা জিনিস লক্ষ্য করো, ডি বিন্দুতে তার বেগ পাইছি কত আমরা? 4.9 মিটার পার সেকেন্ড।
তাহলে ডি বিন্দুতে বেগ পেলাম আমরা বিডি ইকুয়াল 4.9 মিটার পার সেকেন্ড। এখন আসো যে সি থেকে 1 সেকেন্ড পর সে ডি বিন্দুতে আসছে, তাহলে আমরা সিডি এর দূরত্বটা বের করুন, সে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। সুতরাং 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটাকে আমরা লিখতে পারি এস, আদি বেগ আছে হলো আমার সি বিন্দুর বেগ, তাহলে ভিসি টি প্লাস হাফ এই তল বরাবর অভিকর্ষ ত্বরণ জি কস থিটা, সাথে আসলে আমার টি। বিসি মানে শুরুতে অর্থাৎ ছাদে গোলকটির বেগ হলো 0 × 1 প্লাস হাফ, জি এর মান 9.8 cos 60 ডিগ্রি ইন্টু কত আমার 1। তাহলে দেখো 1/2 ইন্টু 9.8 আবার cos 60 ডিগ্রি মান হলো হাফ, তাহলে 9.8 বাই হচ্ছে 4, 9.8 ভাগ আছে 4, 2.45 মিটার। তার মানে এতটুকুর মান পাইলাম আমি 2.45 মিটার। আমাকে আর একটু কাজ করতে হবে, এটা হলো আমার 60 ডিগ্রি, এখান থেকে টান দিতে হবে, এখান থেকে টান দিতে হবে। এখন এটাকে ধরলাম আমি ই, এটাকে ধরলাম আমি এফ। দেখো এই কোণটা 60 ডিগ্রি, এতটুকুর মান আমি জানি, তাহলে সিএফ এর মান বের করা কি আমার জন্য কঠিন কিছু না। তাহলে আমি লিখতে পারি cos 60 ডিগ্রি ইকুয়াল সিএফ বাই হলো আমার সিডি। সুতরাং সিএফ ইকুয়াল সিডি cos 60 ডিগ্রি। আমার সিডি এর মান আছে হলো 2.45 ইন্টু হাফ, তাহলে ভাগ আছে 2, 1.225 মিটার। তাহলে সি থেকে এফ এর দূরত্ব আমি পাইলাম হলো, আমি এভাবে লিখে রাখি, সি থেকে এফ এর দূরত্ব 1.225 মিটার। এখন আসো যে ডি বিন্দুতে আমরা তার গতিশক্তি বের করব, সাথে বিভব শক্তি বের করব। সুতরাং ডি বিন্দু প্রথমে আমরা এভাবে লিখব, ডি বিন্দু গতিশক্তি, সেই ক্ষেত্রে আমরা গতিশক্তিকে লিখলাম হাফ এম বিডি স্কোয়ার। দেখো এই এম বলতে কিন্তু গোলকটির ভর, এম বলতে কার ভর? গোলকটির ভর। তাহলে এম ইকুয়াল 3 কেজি, তাহলে 3, আর বিডি এর মান পাইছিল আমরা 4.9 স্কোয়ার, তাহলে 4.9 স্কোয়ার ইন্টু 3 ভাগ আসছে 2, 36.015 জুল। কোন বিন্দুতে পাইলাম আমরা? ডি বিন্দুতে যে গতিশক্তি সেটা পাইলাম। এখন আবার এই ডি বিন্দুতেই বিভব শক্তি বের করুন, বিভব শক্তি পি লিখলাম আমরা সেটাকে এমজি। তাহলে ডি বিন্দুতে যদি গোলকটা থাকে, ভূমি থেকে কতটুকু হাইটে আছে? ডি ই, তাহলে আমি লিখলাম ডিই। তারপরে দেখো ডিই, এমজি ডিই কার সমান হবে? বিএফ এর সমান হবে, লিখলাম আমি বিএফ। এখানে দিকে আবার দেখো এমজি, আমি যদি বিসি থেকে সিএফ বাদ দেই, বিসি থেকে সিএফ বাদ দেই, তাহলে আমি বিএফ পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, বিসি থেকে যদি আমি এটা বাদ দেই, তাহলে আমি কোনটা পাই? এটা। এম এর মান আছে হলো আমার 3, জি এর মান আছে 9.8, বিসি এর মান আছে 10, সিএফ এর মান 1.225।
এখানে আমি ক্যালকুলেশন করে দেখব যে ডি বিন্দুতে গোলকটির বিভব শক্তি কত হবে। 10 মাইনাস 1.225 ইন্টু 9.8 ইন্টু 3 আসতেছে হলো আমাদের 257.985 জুল। তার মানে ডি বিন্দুতে গতিশক্তি পাইছি আমি এটা, ডি বিন্দুতে বিভব শক্তি পাইছি আমি এটা। তাহলে এখন যদি আমি যান্ত্রিক শক্তি হিসাব করি তাহলে ই ইকুয়াল কত, কে প্লাস পি। কে এর মান আছে কত আমার 36.015, আর পি এর মান আছে মানে বিভব শক্তি মান আছে 257.985, তাহলে প্লাস 36.015 আসতে হলো আমাদের 294 জুল। তার মানে দেখো ডি বিন্দুতে যে যান্ত্রিক শক্তি সেটা আমরা কত পাইলাম, 294 জুল। এখন আমি যে কাজটা করব একটু লিখে রাখব, যান্ত্রিক শক্তি ইকুয়াল 294 জুল। এখন আমরা যে হিসাবটা করব সেটা হলো সি বিন্দু। তাহলে আমি লিখলাম সি বিন্দু। সি বিন্দুতে দেখো যে সে কেবলমাত্র ছাদে উঠছে, ছাদে ওঠার পর আবার কি করছে, ছেড়ে দিছে। তার মানে সি বিন্দুতে ওই গোলকটির বেগ ছিল 0, তাহলে তার কোনো গতিশক্তি আছে নাই। তাহলে সি বিন্দুতে গতিশক্তি কে ইকুয়াল কত, 0। তাহলে কি বের করতে হবে আমার, বিভব শক্তি বের করতে হবে। তাহলে বিভব শক্তি পি ইকুয়াল এমজি বিসি। তাহলে দেখো ভূমি থেকে কতটুকু হাইটে ছিল, সে ভূমি থেকে ছিল 10 মিটার। এই ক্ষেত্রে যে বর সেটা হলো গোলকের বর, তাহলে 3, জে এর মান আছে কত 9.8, বিসির মান আছে 10। 3 ইন্টু 9.8 ইন্টু 10, 294 জুল। তার মানে দেখো যে সি বিন্দুতে গতিশক্তি 0 কিন্তু বিভব শক্তি হলো আমার 294 জুল। তাহলে আমরা এখানে কি করতে পারি, সি বিন্দুর ক্ষেত্রে, সুতরাং সি বিন্দু ইকুয়াল কে প্লাস পি, 0 প্লাস 294 জুল। তার মানে ডি বিন্দুতে আমি পাইছি 294 জুল, সি বিন্দুতেও আমি পাইছি যান্ত্রিক শক্তি 294 জুল। তাহলে সেক্ষেত্রে আমি বলতেই পারি যে সি বিন্দুতে তার যে যান্ত্রিক শক্তি ছিল 1 সেকেন্ড পর গোলকটার যান্ত্রিক শক্তি একই। তাহলে যান্ত্রিক শক্তির কোনো অপচয় হয়েছে, হয় নাই। তাহলে অবশ্যই বলা যায় সি বিন্দু এবং 1 সেকেন্ড পর যে বিন্দুতে সে যাবে সেই বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রযোজ্য। তবে এখানে একটা কোশ্চেন আছে যে এখানে যে আমরা কাজটা করছি সেক্ষেত্রে তলটার কথা কী ভাবছি আমরা, মসৃণ, মানে মসৃণ তলের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি কি হচ্ছে এখানে প্রযোজ্য। কিন্তু যদি অমসৃণ তল থাকতো মানে সেখানে ঘর্ষণ কাজ করতো, সেখানে শক্তির অপচয় হতো, সেখানে যান্ত্রিক শক্তির নিত্যতাটা প্রযোজ্য হতো না।